তারেক রহমান আসলে বাংলাদেশে আসবেন না এবং নির্বাচনের আগে ওনার বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই কম। নির্বাচনের পরে যখন উনি বুঝতে পারবেন যে উনি আসলে পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তখনই উনি আসলে রাষ্ট্রীয় প্রোটোকলে বাংলাদেশে ফিরবেন। এছাড়াও নয়, বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা বা কোনো আছে বলে আমার কাছে মনে হয় না। এবং তাহলে আসলে কোন শক্তির ভয়ে আসলে উনি আসতে পারতেছেন না বা কেন আসতে পারতেছেন না? উনি যে ফেসবুকে পোস্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে অনেকগুলো শক্তি বা ওনার একক কোনো সিদ্ধান্তে আসলে উনি দেশে ফিরতে পারবেন, অনেকগুলো শক্তির সিদ্ধান্ত অনুযায়ী তিনি দেশে ফিরতে পারবেন। এখন এখানে আন্তর্জাতিকভাবে যদি আপনি দেখেন, যুক্তরাষ্ট্র এবং আপনার ভারত, এই দুটা শক্তি আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে বড় রকমের প্রভাব বিস্তার করে এবং এই দুটা শক্তির সাথে ওনার কমিটমেন্ট করে বাংলাদেশে আসতে হবে। এবং এখানে হয়তো কারো সম্মতি থাকতে পারে, কারো সম্মতি থাকতে পারে না। বিশেষ করে ভারতের এখানে কোনো সম্মতি নাই, কারণ ভারত চাইতেছে যদি আওয়ামী লীগ পরিবার রাজনীতি থেকে আপনার বিচ্ছিন্ন হয়ে যায় বা আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করতে না পারে, তাহলে ওনার যে ভরসার জায়গা সেটা হলো বিএনপি, এবং বিএনপি যে ভরসার জায়গা সেখানে তারেক রহমানের প্রতি ভারতের কোনো ভরসা নাই এবং জিয়া পরিবারের প্রতিও ভারতের কোনো ভরসা নাই, এবং এটা ইতিপূর্বেই প্রমাণিত হয়েছে। তো তাহলে আসলে যে কোনোভাবে হোক বিএনপির ভেতরে ভারতের যে একটা শক্তি আছে, যেটা বিভিন্ন সময় আমরা উদিত হতে দেখেছি, এবং বিশেষ করে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তি তারা ভারতের সহায়তায় বা ভারতের থেকে, এমনকি ভারত থেকে এসে তারা বিএনপির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। সেই জায়গা থেকে বিএনপির ভেতরেই একটা ভারতীয় শক্তি উত্থান হইতেছে এবং এই শক্তিটাকে আরও শক্তিশালী করার জন্য তারেক রহমানকে আরও কয়েকদিন, আরও কিছুদিন দেশের বাইরে থাকতে হবে, দেশের বাইরে রাখতে হবে। এজন্যই আসলে এই যে ভারতের তৎপরতা, সেই তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপির ভেতরে ভারতের আধিপত্য বিস্তার করা এবং বিএনপির ঘাড়ে আপনার ভারতের যে একটা আশা আকাঙ্ক্ষা বাংলাদেশ নিয়ে, সেই আশা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে তারা চাইতেছে যাতে তারেক রহমান বাংলাদেশে না ফিরুক, এই একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয় যেটা হইল সেনাবাহিনীর ভিতরে উনি যে মুচলেকা দিয়ে গিয়েছিলেন যাওয়ার সময়, দেখেন তারেক রহমান যখন গেছে সেই 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের যখন ক্ষমতায় ছিল, তখন উনি দেশ ছেড়ে গেছেন এবং মুচলেকা দিয়ে গেছেন যে উনি আর রাজনীতি করবেন না। তো এখন সেই জায়গা থেকে যেসব সেনাবাহিনীর ধারা, সেনা সদস্যদের ধারা, উনি অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, যেসব সেনাবাহিনীর সদস্যরা ওনাকে মেরে গুড়ে হাড্ডি গুড্ডি সব ভেঙে চুরমার করে দিয়েছে, তো সেই জায়গা থেকে সেসব সেনাবাহিনী যদি এখন কোন পর্যায়ে আছে আমরা জানি না, এখন সেই রাষ্ট্রের ভেতরে, সেনাবাহিনীর ভেতরে কোন শক্তি ধারণ করে আছে, এবং তাদের সাথেও যদি কমিটমেন্ট না হয় তারেক রহমানের, তাহলেও কিন্তু এই শক্তিটা একটা বড় রকমের শক্তি হিসাবে কাজ করবে এবং এই শক্তিকে মোকাবেলা করার মতো সক্ষমতা তারেক রহমানের আদৌ আছে কিনা। এখন দিন শেষে আসলে কি হওয়া উচিত ছিল, কি হওয়া উচিত ছিল না, রাজনৈতিক হিসাব নিকাশ ধীরে ধীরে বাংলাদেশের রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে এবং এই রাজনৈতিক হিসাব নিকাশ মেলাতে গেলে বাংলাদেশ এক গোলকধাঁধার ভিতরে আটকে আছে। একদিকে আপনি আওয়ামী লীগের কথা যদি চিন্তা করেন, তারা ছিটকে পড়ে গেছে এবং তারা বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনোভাবে সফল কোনো কর্মসূচি এখন পর্যন্ত দিতে পারে নাই। বিএনপি তারা সেই আমরা দেখলাম যে তাদের যে নির্বাচনের জন্য যে আশা আকাঙ্ক্ষা, সেটাকে তারা ধীরে ধীরে এখনো ওই রকমের নিশ্চয়তার ভিতরে তারা নাই যে আসলে নির্বাচন ডক্টর ইউনূস দিতে পারবে কিনা, নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন, এরকমের কোনো ধারণা কোনো রাজনৈতিক দলের ভিতরেই নাই। এবং বিভিন্ন রাজনৈতিক দল আরও সন্দেহ পোষণ করতেছে যে ট্রায়াল হিসাবে ডক্টর ইউনূস যে প্রায় এই দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতার মাধ্যমে উনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে উনি আসলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন। এবং আরেকটা কথা আসলে এখানে না বললেই নয়, এই যে আপনার দীর্ঘ সময় যাবৎ ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন বা ক্ষমতায় এখনো আছেন, উনি আসলে ওনার আকাঙ্ক্ষা কি, উনি কি চান, উনি কি সত্যি সত্যি একটি নির্বাচন দিয়ে চলে যেতে চান, বা উনি যদি নির্বাচন দিতে ব্যর্থ হন ডিসেম্বরের ভিতরে, বা তা অন্যদিকে খালেদা জিয়ার অসুস্থতা সেদিকে কেন্দ্র করে যদি তিনি তার এমন হয়ে যায়, তাহলে কিন্তু আবার নির্বাচন পিছিয়েও যেতে পারে। তো এরকমের হজাবরলা পরিস্থিতির মধ্য দিয়ে উনিও যে ক্ষমতায় টিকে থাকতে পারবেন এটাও বলা যায় না। তো তৃতীয় একটা শক্তি বা চতুর্থ কোনো শক্তি আসলে বাংলাদেশের রাজনীতিকে নিয়ে খেলছে এবং তারা সম্ভবত যে কোনো একটা গোলকধাঁধার ভিতরে ফেলে তারপর ক্ষমতা দখল করবে। আসসালামু আলাইকুম।